আমরা কোন কোন ব্যাংকে টাকা জমাই, কত টাকার মালিক আমরা, এবং এই টাকা দিয়ে আমরা কি করছি, কতদিন বসে আমরা এই টাকাগুলো জমাইছি, কোন ব্যাংকে আমরা টাকা জমাইছি, ডিপিএস করা কোন ব্যাংকে ভালো, কোন কোন ব্যাংকে টাকা রাখলে সেভ হয়। তো গত ভিডিওটা দেখে অনেক আপুমনি ভাইয়েরা কিন্তু অনেক রেসপন্স করছে, আমার ভিডিওটা অনেক দর্শক দেখছেন, আমার খুব ভালো লাগছে। এবং সেই সাথে একটা আপু কমেন্টস করছে, আপু ডিপিএস করলে কোন ব্যাংকে ভালো হবে একটু জানান। তো আসলে অনেকেই অনেকের ভরসা করে, যখন আপনার কথা শুনবে তখন দেখবেন যে একটা মানুষ যখন আপনাকে ভরসা করে তখন তাকে বিশ্বাস করে ভালো জিনিসটা জানাতে হয়। সেই উদ্দেশ্য থেকে আমি কিন্তু আজকে চলে আসছি যে আমরা কোন কোন ব্যাংকে টাকা জমাইছি। তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো বা অনেক ধরনের মত বিরোধ করবেন যে এটা ভালো না ওইটা ভালো। আসলে আপনার আমার চিন্তাভাবনা এক নয়, বা আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত এক নয়। শুধুমাত্র একটু আইডিয়া দেওয়ার জন্য আমি চলে আসছি, যেহেতু আপু আমাকে বলছে কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে ভালো হয়। তো আমি এখানে যেগুলো কাগজ আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই আলাদা আলাদা ব্যাংকের চেক আমাদের। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে কোন কোন ব্যাংকের চেক এখানে আছে। তো একটা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের স্যালারিটা জমা হয় ডাচ বাংলায়, এটা অফিসিয়ালভাবে ডাচ বাংলাতে জমা হয়। ডাচ বাংলায় আমাদের সরাসরি ওখান থেকে ডিপিএস করা আছে, স্যালারি থেকে কেটে নেয়। আর ডাচ বাংলা থেকে মাসের আয় ব্যয় করার পরে যে সেভিংসটা আমরা করি সেখান থেকে তুলে আমরা হচ্ছে মিউচুয়াল ট্রাস্টে দিই। তো মিউচুয়াল ট্রাস্টে আমাদের ডিপিএস করা অনেকগুলো ডিপিএস আমাদের ওখানে আছে, ছোট ছোট ডিপিএস, কিন্তু এখানে কয়েকটা খাদে ডিপিএস করা। ঢাকা ব্যাংকে হচ্ছে আমার মোটা অঙ্কের টাকাগুলো এখানে জমা রাখি, যেন হঠাৎ করে উঠানো যায় এবং জমা রাখি। আর ইসলামী ব্যাংকে হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট জমা হয়, অনলাইনের বা ইউটিউব পেমেন্ট, যেটা বাহির থেকে ডলার আসে বা বাহিরের টাকা পয়সা যদি লেনদেন করেন কেউ, তাহলে ইসলামী ব্যাংক সবচেয়ে ভালো। কারণ হচ্ছে এখানে টাকা কনভার্ট দ্রুত হয় এবং আপনার ভ্যাট ট্যাক্স কম নেয়, তাহলে এইখানে সবচেয়ে বেনিফিট ভালো পাওয়া যায়। সেই জন্য ইসলামী ব্যাংকে আমার এখানে অ্যাকাউন্ট করা আছে আমি ইউটিউব পেমেন্ট তোলার জন্য। তো এখানে ঢাকা ব্যাংক হচ্ছে এই যে আমি বললাম যে আমার মোটা অঙ্কের টাকাগুলো জমা থাকে। আর এইখানে হয়েছে আপনার ডাচ বাংলা ব্যাংক, আমাদের স্যালারি অ্যাকাউন্ট এটা। আর এটা হয়েছে এই যে দুইটা ঢাকা ব্যাংকের, একটা আমার হাজব্যান্ডের, একটা আমার। তো এখানে অনেকগুলো কাগজ আছে যেটা আমাদের দুজনের। এই আর মিউচুয়াল ট্রাস্ট আমি বললাম এইগুলাতে হচ্ছে ডিপিএস করা, এখানে অনেক লাভজনক। এখানে দীর্ঘ বছর, আজকে প্রায় 15 বছর ধরে আমরা এখানে টাকা জমাইছি এবং এখান থেকে টাকা উঠিয়ে আল্লাহর অনেক রহমত অনেক কাজ করতে পারছি, এবং আরও অ্যাকাউন্ট আমাদের আছে। তো যতগুলো ব্যাংকের আমি কাগজ দেখাইছি আরও আছে আমাদের কাছে। তো সবগুলো কাগজ আমার হাতে নেই, কারণ আমার হাজব্যান্ড এগুলো মেনটেন করে। এরপরও আমি হয়তো বা বকা খাবো এই কাগজগুলো বের করার জন্য, কারণ এলোমেলো করে ফেলছি। ও সব কিছু খাম করে করে সুন্দর করে রাখে। মানি ম্যানেজমেন্ট সব কিছুই আমার হাজব্যান্ড করে, আমি শুধু সংসারটাকে কীভাবে চালাবো, কোন টেকনিকে চালাবো সেইটা শুধু প্ল্যান দেয়। আর ও মানি ম্যানেজমেন্ট, খরচ টরচ সব কিছু, বড় বড় ধরনের প্ল্যান ও সব কিছু করে। তো সংসারের বন্ডিংটা ভালো না থাকলে হাজব্যান্ড ওয়াইফ, এবং সেই সাথে যদি মানে এভাবে প্ল্যান না করা যায় তাহলে কিন্তু সংসারটা আগায় না। তো এরপরও আমি জান্নাত আপুকে বলবো যে আপনি কোন ব্যাংকে করবেন সেটা আপনার হাজব্যান্ডের মতামত এবং পরিবারের মতামত নিয়ে কাজটা করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। এটা জাস্ট একটা ধারণা দেওয়া আপনাকে। আপনি সবচেয়ে লাভজনক যে ব্যাংকগুলো, সেটা মিউচুয়াল ট্রাস্ট একটা, এরকম অনেকগুলো ব্যাংকের আপনি কাগজ দেখে তারপর ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন। অল্প টাকা ইনকাম থাকার পরেও যদি কেউ সংসারটা সুন্দর করে চালাতে চায় বা সঞ্চয় করতে চায়, তাহলে প্রথমেই তাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। প্রথমে হচ্ছে শো অফ করা বন্ধ করতে হবে। আমরা অনেক সময় এরকম কাজ করি যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, আমরা সবসময় এরকম করি যে আমরা মানুষ কি বলবে, আমি ভালো খাই সেটা বা মন্দ খাই সেটা মানুষ দেখলে কী বলবে, আমি খারাপ জিনিস ব্যবহার করি সেটা মানুষ দেখলে কী বলবে, আমি ভালো কাপড় পরি না সেটা মানুষ দেখলে কী বলবে, আমাকে নিয়ে মানুষ কী ভাববে। এই যে ভাবা, অন্যে কী বলবে, অন্যে কী ভাববে, এই জিনিসটা যখন আমরা চিন্তা করি তখনই কী করি, টাকা থাকুক না থাকুক, কতটুকু আছে সেটা দেখি না, আমরা কিন্তু ওই শো আপ করার জন্য আমার যেটুকু প্রয়োজন তার চেয়েও বেশি আমি কি করি, খরচ করি। আর যখনই আমি শো আপ করার জন্য এই বাজে খরচটা করি, বাড়তি খরচটা করি, তখনই কিন্তু আমার অর্থের টানাটানি। তো রান্নাবান্না তো আমরা সবাই পারি, সবাই জানি, এটা দেখানোরও কিছু নাই, বলারও কিছু নেই। প্রত্যেকটা মেয়ে মানুষ আমরা ঘরে রান্নাবান্না করেই অভ্যস্ত। আর আমার চেয়ে আশা করছি আপনারা যারা দেখছেন অনেকে অনেক বেশি ভালো পারেন। তো সেই জন্যই রান্নাবান্না নিয়ে কোনো কথা বলবো না, শুধু এটুকুই বলবো যে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে অপচয় না করে কিভাবে কম খরচের মধ্যে আমরা সংসারটাকে চালাতে পারি। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভালো করে নজর দিয়ে দেখলে বুঝতে পারবেন আমার প্রতিটা কাজের মধ্যে অপচয়টা রোধ করার জন্য আমি কোন কোন পথ
অবলম্বন করি। যেমন এই লাউটা, আমি লাউ রান্না করব, লাউয়ের ছালটাও কিন্তু ফালাবো না, এটাও যথেষ্ট পুষ্টিকর। তো এখানে কিন্তু 2টা আইটেম হয়ে যাবে। এই পাশাপাশি আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমি সারা মাসে কিভাবে চলবো, সেই মেনুগুলো কিন্তু এখন থেকে নিয়ে আসবো, যে সারা মাস আমি কিভাবে চালাবো, মোটা অঙ্কের টাকা সঞ্চয় করব। আপনার সংসারে আয় যাই হোক, আপনি যদি সঞ্চয় করতে চান তাহলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, চমকের পেছনে না দৌড়িয়ে আমরা টেকসইয়ের পেছনে দৌড়াবো। যেমন ধরুন, আপনি অনেক জিনিস চকচকা দেখতে, সেটা কিন্তু টেকসই না। হঠাৎ করে আমরা চোখে পড়ে অনেক সুন্দর, সেই সুন্দর জিনিসটা আমরা কিনে ফেলি। কেনার পরে দেখা গেছে ওটা 1 মাস কিংবা 15 দিন বা 2 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। তো এমন কিছু ব্র্যান্ড নেবেন, এমন কিছু জিনিস খুঁজবেন যেটা আপনি 2 বছর 1 বছর ব্যবহার করতে পারবেন, সেই জিনিসগুলো কখনোই নষ্ট হবে না। তো এটা কিন্তু টাকা জমানোর আরেকটা কৌশল, যে আপনার যদি প্রতি মাসে জিনিস না কিনতে হয় একটা জিনিস, সেই জিনিসটা যদি 2 বছর পরে কিনতে পারেন, তাহলে ভাবুন ওই জিনিসটা থেকে আপনি কত টাকা সঞ্চয় করতে পারবেন। তবে হ্যাঁ, এই জিনিসটা করার জন্য কিন্তু আপনার মেন্টালিটি বা হ্যাবিট, স্কিলটা, এই 3টা জিনিসই কিন্তু আপনাকে থাকতে হবে। যেমন ধরুন, আপনার মেন্টালিটি সেট করতে হবে যে হ্যাঁ, আমি 1 বছরে 2টা জিনিস কিনবো এবং সেটা খুব ভালো মানের, যেন অনেক দিন যায়, এই মেন্টালিটি আপনার রাখতে হবে। এরপর হ্যাবিট, হ্যাঁ, আমি রাস্তাঘাটে জিনিস দেখলেই কিনবো না, যখন তখন যে কোনো আলতু ফালতু জিনিস আমি কিনবো না, এই হ্যাবিটটা আপনার ভিতর জন্ম নিতে হবে। আর তৃতীয়ত হয়েছে আপনার স্কিল থাকতে হবে। আপনার এই যে কাজগুলো, সেটা যখন আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন যে আমি এগুলো করবো না বা এগুলো করব, এটা একটা আপনি অন্যরকম দক্ষ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার আর অসুবিধা হবে না। টাকা জমানোর ক্ষেত্রে কোনো ব্যাঘাত আপনার ঘটবে না। আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের কিছু আপনজন বা আত্মীয় স্বজন, আশেপাশের বন্ধুবান্ধবকে দেখানোর জন্য আমরা কোথায় ঘুরতে গেলাম, কত ভালো জায়গায় ঘুরতে যাওয়া যায়, কিংবা কোন কোন ভালো রেস্টুরেন্টে খাওয়া যায়, কোন কোন ভালো হোটেলে থাকা যায়, এরকম দূরে দূরে ট্যুর মারা যায়, এরকম কিছু শো আপ করতেও কিন্তু আমরা চাই। মনের খোরাক তো অবশ্যই আছে, হ্যাঁ, ঘুরতে হবে, আনন্দে থাকতে হবে। জীবনে আনন্দ থাকাটা অনেক জরুরি, কিন্তু সেটা যেন মাত্রার বেশি না হয়, মাত্রা অতিরিক্ত না হয়। একটা মাত্রা থাকতে হবে, একটা লিমিট থাকতে হবে, যে আমি বছরে কয়দিন ঘুরবো, কোথায় ঘুরবো, কতটুকু ঘুরবো, সেটা কতটুকু ব্যয়বহুল, আমার ইনকামের সে কতটুকু আমি করতে পারি, এরকম যখন চিন্তা করবেন, তখনই কিন্তু আপনি যখন প্ল্যান সেট করবেন যে আমার সারা বছর আমার কতটুকু ইনকাম এবং সেখান থেকে আমার সব খরচ বাদে, সঞ্চয় বাদে আমি কতটুকু এনজয় করতে পারবো, এটা যখন আপনি প্ল্যানটা সেট করবেন, তখনই আপনি দেখবেন যে আপনার আনন্দটা কতটুকু রাখা প্রয়োজন। আমাদের জীবনে আনন্দটা অতটুকুই রাখা প্রয়োজন যেটা মাত্রার মধ্যে থাকে। মাত্রার অতিরিক্ত কোনো কিছুই স্বভাব ভালো না, তাহলে আপনি কোনো দিনেই আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না, জীবনে আগাতে পারবেন না, আপনার সংসার কখনোই উন্নতি হবে না। সংসারের হতাশা বা টানাটানি থেকে বাঁচার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কখনোই কোনোদিনও যে অবস্থায় থাকেন না কেন, আপনি বাকি কেনাকাটা করবেন না। এই বাকি যারা খায় বা বাকি কেনাকাটা করে, যাদের এটা অভ্যাস, এটা একটা সময় বাকি খেতে খেতে কিন্তু প্রতিনিয়ত তাদের একটা অভ্যাস পরিণত হয়, যে হ্যাঁ, আজকে বাকি খাবো এ মাসে, আগামী মাসে বেতন পেয়ে বা আমার ঘরে যখন আয় আসবে সেটা আমি শোধ করে দেবো। কিন্তু এরকম অভ্যাস যাদের হয়ে গেছে, তারা কখনোই এটা থেকে বের হতে পারে না। আরেকটা বিষয় হয়েছে, যখন আপনি বাকি খাবেন, বাকিটা টানতে টানতে আপনি আজীবন চলে যাবে, আপনার কিন্তু আর কখনোই সামনে আগাতে পারবেন না। পিছনে টান থাকলে আপনি সামনে কখনোই আগাতে পারবেন না। আপনি ওইটা দিতে দিতেই আপনার শেষ হয়ে যাবে সব টাকা। তখন সঞ্চয় করা তো দূরের কথা, আপনি প্রতি মাসে চলতেই হিমশিম খাবেন। উপরন্তু আপনি যেখান থেকে বাকি খান, কেউ যদি জানতে পারে বা সেই দোকানদার, তাদের কাছে আপনি কতটা ছোট হবেন সেটা ভেবে দেখুন। এই জন্য সংসারে কম খান, কম পড়ুন, একটু বুদ্ধি খাটিয়ে চলুন, কিন্তু বাকি কেউ খাবেন না। আরেক শ্রেণীর লোক আছে যারা চিন্তা করে সারা মাস খরচ করব, সারা বছর খরচ করব, যা থাকবে সেটা সঞ্চয় করব। এইটা যদি চিন্তা করেন, কখনোই সম্ভব না। কারণ হচ্ছে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি আগে জমাবো, আমি যেটা ইনকাম করি সেটা থেকে আগে জমানোর টাকা সরাবো, তারপর হচ্ছে আমি খরচ করব। এটা যদি আপনার চিন্তা থাকে, আপনি যদি চিন্তা করেন যে আমি মাস শেষে যে টাকাটা পেয়েছি এখান থেকে 2000 টাকা বা 4000 টাকা আমার নাই, তাহলে কিন্তু ওটা থেকেও আপনার সংসার চলবে বা ওটা থেকেও আপনার জীবনে সব প্রয়োজন মিটে যাবে। তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার জীবনে একটা সেভিংস হয়ে গেল, একটা সঞ্চয় আপনার হয়ে গেল। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি সমস্ত খরচ বরচ করে তারপর সঞ্চয় করব, জীবনেও সম্ভব না। কারণ আপনার প্রয়োজনের তো শেষ নাই। আপনার টাকা যখন হাতে থাকবে, এটা কেনা ওটা কেনা, এটা করা ওটা করা, ভালো খাওয়া, ভালো কেনাকাটা, প্রয়োজন কিন্তু সবসময় থাকে। তো আপনি যখন চিন্তা করবেন যে আমার স্যালারি 30,000 টাকা, তো এই 30,000 টাকা থেকে আমার 5,000 টাকা নাই, প্রথম অবস্থায় যদি আপনি 5,000 টাকা একদম সরিয়ে ফেলেন, তাহলে দেখবেন সেই 5,000 টাকা করে আপনার মান্থলি জমা হচ্ছে। এটা একদম বাস্তব কথা। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আজ থেকেই যদি বা এ মাস থেকেই যদি প্র্যাকটিস করেন, দেখবেন অবশ্যই সম্ভব। সব কিছুই সম্ভব মানুষের দ্বারা। শুধু এই যে বললাম যে হ্যাবিট রাখতে হবে, আর হচ্ছে মেন্টালিটি ফ্রেশ রাখতে হবে, তাকে ভালোভাবে চিন্তা করে পথ চলতে হবে। আর কিছু শ্রেণীর লোক আছে যারা এরকম বলে যে আপু, আমার হাজব্যান্ড চায় না জমাতে, বা আমার ঘরের লোকরা চায় না যে জমাতে, জমিয়ে কি হবে, যেটা আসে সেটা
এটা খেলেই হবে, জীবন আর কয়দিন, এরকম যখন ব্যাখ্যা দেয় যারা, তারা হচ্ছে কখনোই কোনো কিছু করতে পারবে না। কারণ দিন শেষে এই লোকগুলাই একটা সময় দেখবেন জীবনের শেষ মুহূর্তে অনেক কষ্টে দিন কাটাবে। কারণ তাদের তো হাতে কোনো জমানো টাকাই নেই। যখন একটা বড় ধরনের কাজ তার মনে ইচ্ছা করবে, ভালো কাজ বা জীবনে কোনো মন্দ কাজও যদি আসে, কোনো বিপদ আসে, তখন কিন্তু তার আর কোনো উপায় থাকবে না। তাহলে সঞ্চয়টা কেন? মানুষের জীবনের সঞ্চয়টা আসলে কেন? আমি সঞ্চয়টা কেন করব? এই কথাটার ব্যাখ্যা তো আগে জানতে হবে। আমি সঞ্চয় কেন করব? সঞ্চয় কি শুধু গাড়ি, বাড়ি, ভালো কিছু করা, ব্যাংক ব্যালেন্স এই জন্য? না। সঞ্চয়টা তো এর জন্য যে আমার এখন বয়স কম, আমার এখন কর্মক্ষমতা আছে, কিন্তু এই কর্মক্ষমতা আমার একসময় থাকবে না। আমি তো বৃদ্ধ হব। আমার সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম আমার জন্য কতটুকু কী করবে সেটা তো পরের কথা। সেটা প্রকৃতির নিয়মে যেটা পাওয়ার কথা সেটাই আসবে। কিন্তু আপনার যদি জমানো কিছু টাকা থাকে, আপনার যদি জমানো কিছু সঞ্চয় থাকে, সেই সঞ্চয় থেকে আপনি একটু একটু করে শেষ বয়সে আপনি যখন রিটায়ার্ড হবেন, আপনি যখন অবসরে যাবেন, শেষ বয়সে আপনি কিন্তু আপনার পছন্দ মতো অল্প অল্প করে খরচ করতে পারবেন। তো আমরা আসলে সঞ্চয়ের কোনো বিকল্প নাই, সঞ্চয় ছাড়া জীবনে কোনো গতি নেই। আর আমাদের যাদের এরকম কষ্টের দিন যায়, যাদের টানাটানি সংসার, অল্প বেতন, অল্প আয়ে আমাদের চলতে হয়, আমাদের আরও ধৈর্য রেখে আরও টেকনিকে চলতে হবে। বড়লোকদের জীবনটাই আলাদা। তারা কিন্তু যেমন অনেক বেশি টাকা পয়সার মালিক, তেমনি তারা কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে চলে। কেমন বুদ্ধি খাটিয়ে চলে একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে, যেমন ধরুন, তারা কিন্তু টাকা থেকে টাকা আনার চিন্তা করে। তারা আরও কীভাবে ডেভেলপ হবে, একটা থেকে দুইটা কীভাবে করবে, তিনটা কীভাবে করবে, তাদের কিন্তু সেই চিন্তা থাকে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের কিন্তু কষ্ট হয়। এই জন্যই আমাদের এই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে আমাদের সব সময় টার্গেট রাখতে হবে যে আমরা কীভাবে সঞ্চয় করব। এখন আসুন আপু, অনেক কথাই তো বললেন সঞ্চয় নিয়ে, কীভাবে সঞ্চয় করব। আসলে এর ছোটো ছোটো কিছু টেকনিক আছে। প্রথমত আপনি আপনার সংসারের প্ল্যানটা করে ফেলবেন যে আমার সপ্তাহে বাজারটা কী লাগে। আপনি পুরো মাসের বাজারটাকে ভাগ করে ফেলবেন 4 ভাগে। তো সপ্তাহের বাজারটা কী লাগে, সেই সপ্তাহ থেকে আপনি যদি চিন্তা করেন যে এই সপ্তাহে আমার যত টাকার বাজার লাগবে, প্রতিদিনের একটা বাজেট করে ফেলবেন। তো আপনার 7 দিনে যদি প্রতিদিনের বাজেট থাকে, তো আপনি দেখা গেছে প্রতিদিন যদি 100 টাকাও বাজেট থাকে আপনার, আপনি যদি দিন শেষে এরকম করেন যে চিন্তা করেন যে আমি এই সপ্তাহে অন্তত 1 দিন আমি খরচ করব না। আমার 7 দিনের 1 দিন আমি খরচ করব না। আমার 7 দিনের যে খরচ হয় প্রতিদিনে, সেই 1 দিনের খরচটা আমি বাঁচানোর চেষ্টা করব। আপনি একটা টার্গেট নেন যে কোন দিন আপনি খরচটা করতে চান না। সেই দেখবেন সপ্তাহে 1 দিন যদি আপনি খরচটা না করেন, একটু প্রতিজ্ঞা করেন, তাহলে আপনার কিন্তু ওখান থেকেও 100 টাকা বেঁচে যায়। এভাবে যদি আপনি 4 সপ্তাহে 4 দিন যদি আপনি কন্ট্রোল করেন নিজেকে, তাহলে 400 টাকা আপনার চলে আসে। তো অনেকে চিন্তা করেন যে আমার যে কম বেতন, আমাদের সংসারে যে কম আয়, সেইটা দিয়ে কখনোই সঞ্চয় করা সম্ভব না। এরকম যারা চিন্তা করেন তাদেরকে বলবো, আপনার কোনোভাবে সঞ্চয় যদি না আসে, তাহলে আপনি এই টেকনিক অবলম্বন করবেন যে আমি 7 দিনের 1 দিন খরচ করব না। তাহলে আপনি যদি 7 দিনের 1 দিন খরচ না করেন, মাসে কিন্তু 4 দিন আপনার বের হয়ে যায়। ওই 4 দিনের টাকাটাই আপনার সঞ্চয় থাকবে। ওইটুকুই জমান, তাও আপনার জীবনে কাজে লাগবে। তো আমরা আমাদের লাইফে আরেকটা ভালো জিনিস অ্যাপ্লাই করছি। সেটা হয়েছে যে আমি যখন বুঝতে পারলাম যে আমার বাচ্চারা একটু বুঝে, মোটামুটি বুঝে, যখন ওরা এটুকু বুঝে যে টাকা পয়সা কী জিনিস, তখন থেকেই আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটা মিটিং করতাম, সাপ্তাহিক মিটিং। আমি আমার হাজব্যান্ডের সাথে আমরা দুজন বসতাম, পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে বসতাম। এমনভাবে কিছু টপিকস আলোচনা হতো, যেমন তোমাদের কি অসুবিধা হচ্ছে, কার কি সমস্যা হচ্ছে, সেগুলো আলোচনা করা। তোমার কি অসুবিধা হইতেছে সেগুলো আলোচনা করা। এই সপ্তাহে তোমার কি কি প্রয়োজন হতে পারে বা কি কি হইতে পারে না, সেটা আলোচনা করা। দেখবেন এ থেকে অনেক কিছু বেনিফিট পাবেন আপনি, অনেক কিছু ভালো কিছু পাবেন। যেমন ধরুন, আপনার বাচ্চারা বলবে আমার এটা দরকার বা এটা দরকার ছিল, তখন কিন্তু তাকে বোঝাতে পারবেন। বা যদি সে একটু বড় হয়, তাকে মানি ম্যানেজমেন্ট শিখিয়ে দেন, তাকে ফাইন্যান্সিয়াল যে ডিসিপ্লিন আছে, এটা যদি আপনি মানতে পারেন, এটা যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে দেখবেন আপনার সন্তানকে পাশে নিয়ে যখন এই কাজগুলো করবেন, সে কিন্তু এই ডিসিপ্লিনগুলো শিখবে। এবং আপনার সন্তান যদি মোটামুটি বড় হয়, তাকে নিয়ে যদি আপনি সমস্ত খরচটা, সংসারের আয় কীভাবে আর ব্যয় কীভাবে, এই বিষয়টা যদি তাকে জানান, দেখবেন সে কখনোই আপনার কাছে বাড়তি টাকা চাবে না। সে যখন দেখতে পারবে আমার বাবা মা কতটা কষ্ট করতেছে, আমার বাবা মা কীভাবে আয় করতেছে এবং কোনভাবে কত টাকা খরচ হইতেছে, যখনই সে এই জিনিসটা বুঝতে পারবে, তখন আপনার কাছে তার প্রয়োজনের বাইরে সে একটা টাকাও চাবে না। সে এইভাবে বলতে বাধ্য হবে যে যদি সম্ভব হয় তোমরা দিও, যদি পারো তাহলে এটা আমাকে পরে দিও। আপনি দেখবেন অটোমেটিক ডিসিপ্লিন চলে আসবে ফ্যামিলির মধ্যে। অনেক বাবা মাই বলে যে আমার বাচ্চা বুঝতে চায় না। কি বোঝে না? সেটা হয়েছে যে যখন তখন টাকা চায়, না দিলে রাগারাগি করে, কান্নাকাটি করে।
আমি তাদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে মান্থলি বাজেট যখন করেন বসবেন, যে বাবা আমার এত টাকা আমাদের আসছে, দেখো আমরা একটা হিসাব করি তোমাকে নিয়ে, এত টাকা আসছে, এত এত টাকা আমাদের সংসারে খরচ, এরপরে তোমার খরচ এতটুকু, এরপরে এভাবে আমরা চলি। ও যখন নিজেই খরচটা বুঝবে, অঙ্কটা বুঝবে, সংসারের অঙ্কটা যখন ওর মাথায় ঢুকে যাবে, তখনও বাড়তি ঝামেলা আপনার সাথে একদমই করবে না। কারণ আমাদের যে সুস্থ মানুষ, যে সুস্থ বেবি, সে কিন্তু কখনোই সমস্ত ডিসিপ্লিন যেভাবে শেখে, সরে সরে ককা শেখে, সে কিন্তু আপনার এই কষ্টটাও বুঝবে। সংসারের সুখ যেমন সবাইকে নিয়ে, তেমনি কষ্টগুলোও কিন্তু সবাইকে শেয়ার করতে হয়, প্রতিটা সদস্যর সাথে শেয়ার করতে হয় ভালো মন্দ, এটা আমার ধারণা। যাই হোক, আপনার সংসারের সবচেয়ে ছোট যে একদম সদস্য, সে যতই ছোট হোক, যদি একটু বোঝে, তাকেও আপনি বাদ দেবেন না সমস্ত প্ল্যান থেকে, সমস্ত সিদ্ধান্ত থেকে। কারণ আপনি এ থেকে যে কি ভালো পরিমাণ রেজাল্ট পাবেন, একটা সময় আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো পরিমাণ রেজাল্ট আপনার ফ্যামিলিতে চলে আসছে। আর এভাবেই ছোট্ট ছোট্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা যারা খুবই গরিব মধ্যবিত্ত, আমরা কিন্তু আমাদের সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি, ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি, একটা ডিসিপ্লিনে চলে আসতে পারে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে, সবাই যেন সুন্দরভাবে আমরা জীবন চালাতে পারি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি।